একটি শিশু যখন পৃথিবীর আলো দেখতে পায় বা একজন বয়স্ক মানুষ যখন অপারেশনের পর তার দৃষ্টিশক্তি ফিরে পায়, সেটা শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রেরই জয় নয়, সেই জয় মানবতার জয়। আর সেই মানবতার জয়কে নিশ্চিত করতেই কাজ করছে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম। নমস্কার, ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, ডক্টর শ্যামরু ভট্টাচার্য, মেডিকেল অফিসার, ডিবিসিপি। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। ভারত সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এর জেলা স্তরে বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে ডিবিসিপি। ডিবিসিপি কাজ করছে মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কিভাবে কাজ করছে, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে ডিবিসিপিটা কি? ডিবিসিপিটা হচ্ছে ওটা একটু আগে আপনি যেটা বললেন, এনপিসিবি, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, সেটা জেলা স্তরের যে অফিস, সেটা হচ্ছে ডিবিসিপি। তো সাধারণত একটা রাজ্যের জন্য এনপিসিবি থাকে। তো এনপিসিবির পক্ষে তো গোটা রাজ্যকে দেখে রাখা সম্ভব নয়, এই জন্য এনপিসিবি রাজ্যের প্রতিটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম এটা আলাদা করে চালায়। তো এনপিসিবি স্টেটের জন্য একটাই থাকে, কিন্তু ডিবিসিপি প্রতিটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা থাকে। তো ডিস্ট্রিক্ট লেভেলে কাজগুলো, এই ব্লাইন্ডনেস কন্ট্রোল এবং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট কন্ট্রোলের কাজগুলো যারা দেখে, যে সংস্থা দেখে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম। এর পূর্ববর্তী নাম ছিল ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটি। কিছুদিন আগে এটা প্রোগ্রাম হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে এটা মানে কবে থেকে চালু হয়েছে বা ডিবিসিপির মূল লক্ষ্যটা কি? এমনিতে সেন্ট্রাল গভর্নমেন্টের 100% স্পন্সর্ড স্কিম হিসেবে 1976 সালে সারা ভারতে এনপিসিবি চালু হয়। তো এনপিসিবিটা এই মুহূর্তে হচ্ছে এনপিসিবি অ্যান্ড ভিআই, মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। পাশাপাশি একটু আগে আমি যেটা বললাম যে পুরো স্টেটের কাজ একটা সংস্থার পক্ষে দেখা সম্ভব হয় না, সেজন্য ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো 1995-এ ত্রিপুরায় ডিবিসিএস শুরু হয়, সেটা কিছুদিন পরে হয়ে যায় ডিবিসিপি। আমাদের মানে এখানে কোন ধরনের চোখের সমস্যা বেশি দেখা যায়? চোখের সমস্যা সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে পাওয়ার। কারোর প্লাস পাওয়ার লাগে, কারোর মাইনাস পাওয়ার লাগে, বা কারোর হয়তো বয়সজনিত কারণে কাছের দৃষ্টিশক্তিটা কমে যায়। কাজেই একজন চিকিৎসক হিসেবে আমি বলবো চোখের পাওয়ারের সমস্যাটাই সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু এজন্য এই নয় যে অন্য রোগ নেই, যেমন অ্যালার্জি বা চোখে চুলকে লাল হয়ে যাওয়া, এইসব জিনিস দেখা যায়। পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যাটারাক্টও দেখা যায়, মানে যাকে বলে চোখে ছানি পড়া। বিশেষত ওটা নিয়েই ডিবিসিপি সবচেয়ে বেশি কাজ করে। ক্যাটারাক্ট দেখা যায়, গ্লকোমা, রেটিনার সমস্যা, ডায়াবেটিস থেকে চোখের সমস্যা, ব্লাড প্রেশার বেড়ে গিয়ে চোখের সমস্যা, এগুলোও দেখা যায়। বয়স ভেদে কি চোখের যত্ন বিভিন্ন রকম হয়? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বয়স ভেদে চোখের যত্ন আলাদা হয় কি হয় না, এটা সত্যি কথা। একটা মানব শিশু যখন প্রথম জন্মায়, প্রথম কিন্তু বৈজ্ঞানিকরা হিসেব করে দেখেছেন তার চোখে খানিকটা প্লাস পাওয়ার থাকে, এবং এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, ওতে কিছু হয় না। কিন্তু চিকিৎসকদের প্রতি নির্দেশ হচ্ছে জন্মের পর মুহূর্তেই চোখগুলি যাতে ভালো করে দেখা হয়, কারণ অনেকের জন্মগতভাবেই ছানি থাকে বা চোখ ট্যারা যাকে বলে স্কুইন্ট, সেগুলো থাকতে পারে। তো সেগুলো দেখতে হয়। প্লাস একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়েছে তার দৃষ্টিটা যাতে আটকানো না হয়, কোনো রোগ হয়ে বা কোনো ঢাকা দিয়ে চোখ যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু তার দৃষ্টিটা আর তৈরিই হবে না। এর জন্য শিশু বয়সে একরকম চোখের পরিচর্যা। বয়স্কদের ক্ষেত্রে আমি বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, এটাও কিন্তু পরোক্ষভাবে এক ধরনের চোখের পরিচর্যাই বলা যায়। সেই সঙ্গে মানুষের বয়স যত বাড়ে চোখ তত শুষ্ক হতে থাকে, ড্রাই হতে থাকে। এখনকার দিনের লাইফস্টাইল ডিজিজ হিসাবে অন্যতম প্রধান লাইফস্টাইল ডিজিজ উঠে এসেছে ড্রাই আই। তো বয়স্কদের আমরা আলাদা করে আবার ড্রাই আই এর চর্চা করতেও বলি, ড্রাই আইটা যাতে না হয়। সেই সঙ্গে সব বয়সে আমরা যেটা বলি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার যত্ন নেওয়া, নিউট্রিশনাল সাপোর্ট। ভালো নিউট্রিশন না পেলে কিন্তু ভালো চোখ হবে না।
আচ্ছা। বিশেষ করে ছোটবেলা থেকেই ভিটামিন এ সাপ্লিমেন্টেশন শুরু করা হয়, বাচ্চাদের জন্য এটা আলাদা করে করা হয় ভিটামিন এ। একবার বড় হয়ে গেলে তখন আর খুব একটা ভিটামিন এ আলাদা করে লাগে না। হুম 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 কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে, হুম হুম একদম সহজ কথায় যাকে বলে বাচ্চার আরে পোলিও দেওয়া, হুম হুম হ্যাঁ, হুম, ওটার মধ্যে কিন্তু ভিটামিন এ খাওয়ানো হয়। হ্যাঁ, এটা প্রধানত চোখের জন্য। আচ্ছা। কাজেই বাচ্চাদের এবং বড়দের আলাদা আলাদা ভাবে চোখের পরিচর্যার ব্যাপার আছে, আবার সবার জন্য প্রযোজ্য এমনও কিছু কিছু ব্যাপার আছে। ডিবিসিপি মানে কি ধরনের কাজ করছে? ডিবিসিপি প্রধানত যেটা করে সেটা হচ্ছে মানুষের চোখে ছানি শনাক্তকরণ এবং ছানি অপারেশন করে পাওয়ার অনুযায়ী চশমা হুম দেওয়া। হুম হুম তো সেই জন্য আমরা নিয়মিতভাবে বিভিন্ন পিএইচসি সাব ডিভিশন বা রুরাল হসপিটালগুলিতে আমরা ক্যাম্প করে থাকি। হুম হুম সেই ক্যাম্পে আমাদের আগে থেকেই ওখানকার যে ইনচার্জ যে ডাক্তারবাবু থাকেন ওনাদের সঙ্গে আমাদের কথা বলা থাকে, অনেক সময় মাইকিংও করা হয়। হুম সে অনুযায়ী আশারা অনেক সময় পেশেন্ট নিয়ে আসেন বা অনেক সময় পেশেন্ট নিজের উদ্যোগেও আসেন। হুম, তো কোনো না কোনো একজন স্পেশালিস্ট ডাক্তারবাবু আমাদের সেই ক্যাম্পে যান। আচ্ছা। তিনি এবং ওখানকার যে অপটোমেট্রিস্ট থাকেন হুম হুম, ওনারা মিলে চোখের ছানি শনাক্ত করেন এবং যেগুলি অপারেবল কেস সেই কেসগুলিকে বড় হসপিটালে নিয়ে আসা হয় এবং ডিবিসিপির তত্ত্বাবধানে এই কেসগুলিকে অপারেশন করা হয়, হুম। অপারেশন করে চশমা দেওয়া হয়। এই যে মানে ছানি অপারেশন হুম বা হুম ছানি সংক্রান্ত বিভিন্ন হুম, বিষয়গুলো থাকে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে সচেতনতা প্রসারের জন্য কি ধরনের কাজ করা হয়? সচেতনতা প্রসারের জন্য ডিবিসিপি অত্যন্ত উৎসাহী। হুম হুম কিছু কিছু মানুষের ধারণা আছে যে আমি তো দেখছি, মোটামুটি তো একে তাকে চিনতে পারছি, কাজে আমার ছানি অপারেশন না করালেও হবে, এই ধরনের একটা ধারণা থাকে। হুম কিন্তু আমাদের কতগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, অঙ্কের হিসেব আছে, ওই হিসেবের মধ্যে পড়ে গেলে কিন্তু ছানি অপারেশন করিয়ে নিতে আমরা বলি। হুম বা অনেকের ধারণা আছে যে কোনো একটা ড্রপ দিয়ে হয়তো ছানি কেটে যাবে, হুম হুম, এটাও সর্বৈব মানে একটা ভুল ভুল ধারণা। ধারণা। হুম সেটাও আমরা বোঝাই এবং এগুলো বোঝানোর জন্য আমাদের ফ্লেক্স ডিজাইন করা আছে। প্লাস আমরা মুখেও পেশেন্টদের বলে থাকি। বিভিন্ন হসপিটালে গেলে আপনি দেখতে পাবেন এনপিসিবি বা ডিবিসিপির তরফ থেকে ফ্লেক্স লাগানো আছে যে চোখের এমন এমন রোগ হতে পারে, এমন এমন রোগ হলে আপনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন, হুম হুম এই করবেন, কখন ছানি হয়, হুম গ্লকোমা কখন হতে পারে, এইসব নিয়ে গিয়ে কিন্তু ডিবিসিপি প্রচার করে থাকে। আমাদের প্রচার পুস্তিকা আছে, এনপিসিবির তো আছেই বিশেষ করে প্রচার হুম, পুস্তিকা, সেই সঙ্গে ডিবিসিপি কিন্তু ফ্লেক্স এবং মুখে বলা দুটোর মাধ্যমেই কিন্তু ডিবিসিপি প্রান্তিক মানুষজনদের এটা এগুলো বুঝিয়ে থাকে, কাউন্সেলিং যাকে হুম, বলে হুম, সেটা করে থাকে। হুম, হুম। কর্নিয়া দান বা ট্রান্সপ্ল্যান্ট হুম হুম। মানে এই বিষয়ে কি ডিবিসিপি কোনো কাজ করছে বা সেক্ষেত্রে মানুষের আগ্রহ আমরা কতটা দেখতে পাই? কর্নিয়া দানের ব্যাপারেও ডিবিসিপি সোজাসুজি কাজ না করলেও এনপিসিবির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। হুম যেমন আমাদের আই ডোনেশন প্লেজিং হয়, মানে হুম চক্ষুদানের অঙ্গীকার যেটাকে বলে, সেই জিনিসটা করা হয়। অঙ্গীকারের ফর্ম আছে, এই ফর্মগুলি ফিল আপ করা হয়। বা বিভিন্ন অনেক সময় হেলথ ক্যাম্প হয়, বা মনে করেন এই যেমন আমি আজকে আপনাদের চ্যানেলে যেমন এলাম, হুম এরকম হলেও আমরা এগুলি মানুষের কাছে বলে থাকি যে চক্ষুদান মানে একটা অত্যন্ত মহৎ দান, কারণ হুম, একজন মানুষ মৃত্যুর ঠিক। পরেও চক্ষুদানের মাধ্যমে আরেকজনের দৃষ্টি ফিরিয়ে ফিরিয়ে দিতে দিতে। পারেন এবং এটা অত্যন্ত প্রশংসনীয় একটা মানবিক কাজ। হুম উৎসাহ খুব একটা যে নেই এমন নয়, অনেকেই বর্তমানে ত্রিপুরায় চক্ষুদান করতে আগ্রহী আগ্রহ। হচ্ছেন। হুম হুম এবং এই প্রসঙ্গে আমি এটাও বলে রাখবো যে যে কেউ চক্ষুদান করতে পারেন, তার আগে ছানি ছিল বা গ্লকোমা ছিল বা ক্যাটারাক্ট ছিল, এগুলো কিন্তু বিচার্য বিষয় নয়। হুম বা ওনার 80 বছর বয়স হয়ে গেছে বা ওনার 40 বছর বয়স মাত্র, হুম, এগুলো কিন্তু বিচার্য বিষয় নয়। আচ্ছা আমরা সাধারণত চক্ষুদানের অঙ্গীকার সাধারণত আমরা এগুলো অ্যাকসেপ্ট করেই থাকি। আচ্ছা। মানে অনেকের একটা বিষয় থাকে যে আমি চক্ষুদান করতে চাই। হ্যাঁ? কিন্তু আমার চক্ষুদান করতে গেলে কি করতে হবে? এই বিষয়গুলো আমরা অনেকে জানি না। হুম, ঠিক, হ্যাঁ? তো সত্যি সেক্ষেত্রে বলেছেন। কি করা উচিত? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অফিস আছে। এমনিতে এগুলো ডিবিসিপি অফিসে এলেও আমাদের চক্ষুদানের সম্বন্ধে কাউন্সেলিং করা হয়। জিবি হসপিটালে আই ডোনেশন কাউন্সেলর আছে, আইজিএম হসপিটালে আই ডোনেশন কাউন্সেলর আছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। হুম এবং ত্রিপুরায় আই ব্যাংক আছে কিন্তু, হুম সেই আই ব্যাংকটা বর্তমানে আইজিএম হসপিটালে অবস্থিত। আই ব্যাংকে ডোনেশন কাউন্সেলর আছেন, ওনারা প্রচার পুস্তিকা দেন, ফর্ম, কেউ যদি চক্ষুদান করতে আগ্রহী হন ওনাকে ফর্মটা দেন, ফর্মটা বুঝিয়ে দেন, আমাদের পুস্তিকাগুলি দেন, হুম হুম। এই জিনিসগুলি ওনারা করে থাকেন।
প্রসঙ্গক্রমে আরেকটা কথা যেটা মনে হলো যে অনেকেই মরণোত্তর দেহদান করে হুম থাকেন। হুম হুম? হুম তো এই যে যখন দেহদান করা হলো হুম। তখন কি আর আলাদাভাবে চক্ষুদানের বিষয়টা থাকছে নাকি মানে দেহদানের সাথে চক্ষুদান নাকি আলাদাভাবে আবার চক্ষুদানের ব্যাপারটাও করতে আলাদাভাবে হবে? চক্ষুদান করা যায়, পুরো দেহটা দান করলেন, এর মধ্যে থেকে আই সার্জন এসে চোখ দুটো নিয়ে নিলেন আচ্ছা, আরেকজনকে দেবেন বলে, আচ্ছা, এরকম এরকম করা যায়। আচ্ছা। এই যে আমাদের সাধারণ মানুষের মধ্যে আসল কথা মানে অনেক কিছু আমরা জানি না বা আ অনেক বিষয়ে আমাদের হুম, অজ্ঞতা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু সচেতনতা প্রসারটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই হুম? অবশ্যই। তো এই যে মানে বিভিন্ন দিকগুলোকে নিয়ে যে মানে মানুষের মধ্যে সচেতনতা প্রসার, হুম হুম হ্যাঁ? সেই হুম। ক্ষেত্রে ডিবিসিপি কিভাবে কাজ করছে? ডিবিসিপি যখন ক্যাম্প করে, হুম, হুম, ক্যাম্পে তখন কি হয়, হিউম্যান ইন্টারাকশন হয়, মানুষ মানুষের সঙ্গে মানুষের দেখা হয়, হুম, তখনও ব্যাপারগুলি কিন্তু ডিসকাশন করা হয়, হুম, আলোচনা করা হয় মানুষের হুম, সঙ্গে, হুম, যে দেখুন এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে এটার সমাধান, হুম, সমস্যা থাকলে তার সমাধানও আছে। ঠিক। তাছাড়াও যেহেতু এটা ডাক্তারি পুরো জিনিসটা একটা হিউম্যান ইন্টারাকশনের ব্যাপার, হুম, তো হুম, যখনই আমাদের সঙ্গে হিউম্যান ইন্টারাকশন হয়, মানুষ যদি আমাদের সার্ভিস পছন্দ করেন বা মানুষ যদি আমাদের সঙ্গে ফ্রি হন, নিজে থেকেই অনেকগুলো কথা জিজ্ঞেস করেন যে হুম, দেখুন আমি তো ভাবছিলাম এটা এরকম, মানে এগুলো চিকিৎসা করতে করতেই জিনিসগুলো আসে, হুম, হুম, তখনও খানিকটা আমরা ভুল ধারণাগুলো নিরসন করি। এছাড়াও আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে এনপিসিপি এবং ডিবিসিপির তরফ থেকে কিন্তু এগুলো নিয়মিত প্রচার হয়, ক্যাম্প হয়, আমাদের প্রচার পুস্তিকা আছে, ফ্লেক্স তৈরি করা হয়, ফ্লেক্স তৈরি করে বিভিন্ন জায়গায় লাগানো হয়, এমনকি আমরা অনেক সময় মার্কেট প্লেসেও আমরা প্রচার করেছি, এমনও ইয়ে হুম, হুম। আছে। এই যে মানে চশমার পাওয়ার শনাক্তকরণ হুম বা হুম ফ্রি চশমা হুম বিতরণ হুম। এই সমস্ত কোনো কাজ কি হয় হ্যাঁ। ডিপিসিপির আন্ডারে? হুম। এখানে বর্তমানে একটা প্রোগ্রাম চলছে, সিএমএমডি, চিফ মিনিস্টার মিশন দৃষ্টি প্রোগ্রাম। হুম, সেই হুম, প্রোগ্রামে যারা বয়স্ক ব্যক্তি, 40-এর ওপর যাদের বয়স, হুম, তাদেরকে হাসপাতালে আউটডোরে চক্ষু পরীক্ষা করে ফ্রিতে চশমা দেওয়া হয়। সেটা হুম, আপাতত বিপিএল দের ক্ষেত্রে, মানে নন এপিএল দের ক্ষেত্রে প্রযোজ্য, হুম, ওদেরকে কাছের পাওয়ারটা দেওয়া হয়। হুম, তো চক্ষু পরীক্ষা তো সাধারণত আমরা যেভাবে রুগী দেখি এভাবে তাদের সবাইকেই দেখি, হুম, এর মধ্যে দেখা গেল যাদের কাছের পাওয়ার লাগবে তাদেরকে হসপিটাল থেকে চশমা দিয়ে দেওয়া হয়, বিভিন্ন পাওয়ারের চশমা থাকে, হুম, এগুলো কিন্তু সরকারিভাবেই দিয়ে দেওয়া হয়। হুম। আহ, বিশেষ গ্রামীণ মানুষের মধ্যে একটু তো সচেতনতার অভাব রয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে ডিবিসিপি কতটা কাজ করছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বা তাদের চোখের সমস্যাগুলো সম্পর্কে বা দেখা এই ব্যাপারে কতটা কাজ করছে? এই ব্যাপারে দেখার জন্য আশা দিদিদের সঙ্গে আমাদের মাঝে মাঝে ইন্টারাকশন হয়, হুম, হুম, আমাদের যেমন অফিসে মিটিং হয় বা ট্রেনিং হয়, হুম, সেটার মধ্যে ওনাদের বলা হয়, কারণ প্রান্তিক মানুষদের সবচেয়ে কাছে কিন্তু তৃণমূল, মানে গ্রাসরুট লেভেলের ওয়ার্কাররাই, ঠিক। ওনারাই কিন্তু গ্রামের মানুষদের সবচেয়ে কাছে যান, তাদের কাছের মানুষ, নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, ওনাদের আমরা অনেকগুলো জিনিস আমরা বুঝিয়ে দিই হুম, যে দেখুন এরকম মিসকনসেপশন আছে, এরকম একটা ভুল ধারণা আছে, এটা এভাবে, এটার এভাবে সমাধান নয়, ওই বা আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে হুম, সমাধান। বা অনেকে মনে করে বসে থাকেন যে আমার তো এমন একটা রোগ হয়েছে যেটার কোনো সমাধান হবে না, সেগুলো কিন্তু আমরা আশা দিদি এবং এমপিডব্লিউ, সিএইচও যারা আছেন হুম, হুম, ওদেরকে কিন্তু আমরা আলাদা করে ট্রেনিং করি। হুম, হুম, এছাড়াও আমি যেটা একটু আগে বললাম, আমরা চিকিৎসার জন্য যখন বিভিন্ন জায়গায় যাই, হুম, প্রান্তিক এরিয়াগুলিতে ডিবিসিপি বারবার যায়, এটা ডিবিসিপির অন্যতম প্রধান কাজ। এবং ডিবিসিপির তরফ থেকে যিনি যান, ডাক্তারবাবুরা যিনি যান, অপটোমেট্রিস্ট থাকেন, বা যে হসপিটালে গেছেন সে হসপিটালেরও ডাক্তারবাবুরা থাকেন, হুম, হুম, সবাই মিলেই এই কাজগুলি করা হয়, যে যারা আসেন তাদেরকে বিভিন্ন জিনিস সম্বন্ধে বলা হয়। হুম, হুম। টেলি অপথ্যালমোলজি বা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি হুম ব্যবহার হুম হুম। সেটা মানে ডিপিসিপির কাছে কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলি অপথ্যালমোলজি প্রজেক্ট আগেও ত্রিপুরায় ছিল, এখনো এটাকে রিভাইভ করার চেষ্টা করছে। এর পাশাপাশি পাশাপাশি আছে টেলিমেডিসিন। হুম, হুম, টেলিমেডিসিন কেন বললাম, কারণ এটার মধ্যে আপনার স্কিন অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, মেডিসিন, হুম, হুম, ইএনটি হুম, সবই পাচ্ছেন, পাশাপাশি চোখও পাচ্ছেন। এই জন্য আমি আলাদা করে টেলি অপথ্যালমোলজি বললাম না, হুম। আমি বলবো টেলিমেডিসিন। মানে এই বিষয়টা সম্পর্কে যদি একটু মানে বিশদে বলেন আর কি আমাদের দর্শকদেরকে। টেলিমেডিসিন একটা প্রোগ্রাম যেখানে একজন চিকিৎসক কম্পিউটারের সামনে বসবেন, এবং হুম, সেটা মানে সব দিকে এনেবলড কম্পিউটার হবে, মানে চিকিৎসককে দেখা যাবে,
রোগী চিকিৎসককে দেখতে পাবেন, চিকিৎসকও রোগীকে দেখতে পাবেন, এবং দুজনে দুজনকার কথা শুনতে পারবেন। তো এটা মধ্যস্থতা কে করবে? এটা মধ্যস্থতা করবে মধ্যবর্তী একটা হাসপাতাল, মনে করুন একটা প্রান্তিক হাসপাতাল, মনে করুন সোনামুড়া হাসপাতাল। তো সেখানে একজন মেডিকেল অফিসার থাকবেন বা একজন টেলিমেডিসিনের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন থাকবেন। উনি কিন্তু আমাকে ফোন করবেন, এবং আমি কোন সময় টেলিমেডিসিনে বসবো এই রুটিনটা কিন্তু স্টেটে সব হসপিটালে দেওয়া থাকে। আচ্ছা, যে মনে করুন বুধবার দিন 12টার সময় চোখের ডাক্তারকে পাওয়া যাবে। তো যার চোখের সমস্যা উনি হাসপাতালে গেলে ওনাকে বলা হলো আচ্ছা বুধবারে আপনার সঙ্গে স্পেশালিস্টের যোগাযোগ করিয়ে দেব। তো উনি ডায়ালিং এর মাধ্যমে বড় হসপিটালে যিনি বসে রয়েছেন স্পেশালিস্ট, ওনার সঙ্গে যোগাযোগ করলেন। তারপর উনি চিকিৎসকও রুগীকে দেখছেন, রুগীও চিকিৎসককে দেখছেন, কথাবার্তা শুনছেন। তারপরে সম্ভব হলে চিকিৎসক সেখানে প্রেসক্রিপশন দিয়ে দিতে পারবেন। যদি মনে করেন যে আমার ফিজিক্যালি দেখার দরকার নেই, তাহলে ওই কম্পিউটারের মাধ্যমে প্রেসক্রিপশন দিতে পারবেন। সেই প্রেসক্রিপশন আবার ডাউনলোড হবে কোথায়? সেই প্রান্তিক হসপিটালের কম্পিউটারে ওটা আবার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো ওখানে যিনি কম্পিউটার নিয়ে বসে আছেন উনি সঙ্গে সঙ্গে প্রিন্ট বের করে দিয়ে দিতে পারবেন। অথবা ওখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন ওই প্রেসক্রিপশনটা দেখে এটা কপি করে নিজের হাতে লিখে পেশেন্টকে দিতে পারবেন, যদি কোনো কারণে প্রিন্টার খারাপ হয় আর কি, সেটার কথা বলছি। গ্রামাঞ্চলে যারা ভিশন টেকনিশিয়ান রয়েছে বা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণের জন্য কি ধরনের কাজ করা হয়? তাদেরকে ডিবিসিপির তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বা এনএইচএম এর তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ছানি শনাক্তকরণের প্রশিক্ষণ দেওয়া হয়। ওনাদেরকে টর্চ দেওয়া হয়, বাড়ি বাড়ি যাওয়া মানে আশারা যে বাড়ি বাড়ি গেছেন সেটারও একটা রেকর্ড রয়েছে। কিছুদিন আগেই একটা প্রোগ্রাম চলছিল মিশন রোশনি, যাকে বলে মিশন রোশনির আন্ডারে আশারা বাড়ি বাড়ি গেছেন, ছানি শনাক্ত করেছেন। তো ছানি শনাক্তকরণটা ওরা কি করে করেছেন? যেহেতু আমাদের কাছে ট্রেনিং হয়েছে, আশাদের ব্যাচ ওয়াইজ আমরা ট্রেনিং করে ফিরছি, এরকম লক্ষণ থাকলে এটা ছানি হতে পারে। যদিও ওনারা 100% ছানি শনাক্তকরণটা চিকিৎসকের ভূমিকা, পুরোপুরি আশাদের ভূমিকা নয়, তাও যাদেরই চোখে দেখার সমস্যা আছে অন্তত তাদের প্রাথমিক কাজটা আশা দিদিরাই কিন্তু করে দিয়েছে, এরকম ট্রেনিং করা হয়। পাশাপাশি এমপিডব্লিউ দের ট্রেনিং হয়, সিএইচও যারা নতুন জয়েন করেছেন কিছুদিন ধরে আমরা সিএইচও দের পাচ্ছি, সিএইচও দেরও হল ভিত্তিক ট্রেনিং করানো হয় ব্যাচে। আচ্ছা, যারা ধরুন মানে ডায়াবেটিস বলুন বা সুগার বলুন, এগুলো তো মানে এখন প্রতিটা ঘরে ঘরে কমন। হ্যাঁ, তো এই ডায়াবেটিস সুগার যাদের রয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনাটা কতটা বেশি, বা মানে কি করা উচিত তাদের? ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে চোখের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। সাধারণত 10 বছর ডায়াবেটিসের হলেই আমরা রেটিনা চেক আপ শুরু করে দিই। রেটিনাতে রক্ত জমে যাওয়া, কিছুটা ময়লা জমে যাওয়া, এই ধরনের সমস্যা অত্যন্ত কমন এখনকার দিনে। সেটা থেকে রেটিনা ছিঁড়েও যেতে পারে, রেটিনা খুলে মানে আলগা হয়ে ঝুলতে পারে, রেটিনা ছিঁড়ে যেতে পারে, বা চোখের ভেতরে স্ট্রোকের মতো একটা জিনিসও হতে পারে, এটাকে ভেনাস অবস্ট্রাকশন বলা হয়, এগুলো হতে পারে। এবং দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদের অপেক্ষাকৃত কম বয়সেই ছানি শুরু হয়ে যায়। তো সেই জন্য আমরা ডায়াবেটিক পেশেন্টদের সবসময় বলি যে আপনারা নিয়মিত চোখ চেক আপ করাবেন, অন্তত বছরে একবার চেক আপ করাবেন। এবং আমি কিছুক্ষণ আগে যেটা বললাম চোখের ভিতর রক্ত এবং ময়লা জমে যাওয়া, সেটাকে বলা হয় রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি আবার বিভিন্ন স্তর আছে। অতিরিক্ত বেশি রেটিনোপ্যাথি হলে আমরা 6 মাস পরেই দেখা করতে বলি, মোটামুটি হলে 1 বছর বা 2 বছরে একবার, 1 বছরে একবার এরকম বলি। আগামী দিনগুলোতে কি মানে ডিবিসিপির বিশেষ কোনো পরিকল্পনা বা বিশেষ কোনো রয়েছে কিনা? ডিবিসিপির মানে বিশেষ করে কোনো পরিকল্পনা এরকম বলা যায় না, কারণ ডিবিসিপি প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ করছে। যেমন আমরা প্রতি মাসে আমরা একটা রুটিন পাবলিশ করি যে আমি ওয়েস্ট ত্রিপুরার দায়িত্বে আছি, তো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে কোন তারিখে কোন হসপিটালে আমাদের ক্যাম্প হবে, এবং ক্যাম্প থেকে যে রুগী সিলেকশন হলো তাদেরকে কোন হসপিটালে অপারেশন করা হবে, এরকম এটা আমরা প্রত্যেক দিনই চলতে থাকে। পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি কেনা, মাইক্রোস্কোপ বা সার্জিক্যাল বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো কেনা, ওষুধপত্র
কিনা, এগুলো আমাদের সবসময়ই চলতে থাকে। চশমা দেওয়া, এগুলো আমাদের সবসময় চলতে থাকে। কাজেই আলাদা করে বিশেষ আগামী দিনে এরকম বলা যায় না, কিন্তু আমরা যে রুটিন যে কাজটা করি, প্রতিনিয়তই কাজ করে প্রতিনিয়তই চলছে। আমরা কাজ করে চলছি। আমাদের মানে চোখের যত্ন নিয়ে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে, মানে কি কি নিয়ম মেনে চলবো, বা কিভাবে আমাদের দৈনন্দিন চোখের যত্ন নেব, সে বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবারই জানা উচিত। এখন ঘটনাটা হচ্ছে, প্রথম কথা, আমরা কিছুদিন পর পর একজন চোখের ডাক্তারের কাছে গিয়ে, কাছাকাছি যে হসপিটাল থাকবে সেখানে আমরা চোখ কিন্তু পরীক্ষা করতে হবে। কারণ পাওয়ার কোন সময় শুরু হয় এটা কিন্তু বোঝা যায় না। বিশেষ করে 40 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের তো অন্তত বছরে একবার পরীক্ষা করা উচিত, এবং আগে থেকেই যাদের পাওয়ার আছে তাদেরও বছরে অন্তত পক্ষে একবার পরীক্ষা করা উচিত। পাশাপাশি সুগার, প্রেসার, এগুলো আমরা নিয়ন্ত্রণে রাখবো। আমি বক্তব্যের শুরুতে যেটা বলেছিলাম, নিউট্রিশনাল সাপোর্ট, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রাখতে হবে। যেমন মনে করুন, বেশি কার্বোহাইড্রেট খাবো না, বেশি ফ্যাট খাবো না, তরি তরকারি বেশি করে খেতে হবে। ফ্যাটি ফিশ, যেগুলো আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গলে মাছ জিনিসটা খুবই জনপ্রিয়, তো কিছু খানিকটা ফ্যাটি ফিশও মন্দ নয়, চোখের জন্য ভালো, এগুলো মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের দুটো জিনিস এড়িয়ে চলতে হবে, এক হচ্ছে আঘাত, দুই হচ্ছে চোখের শুষ্কতা, ড্রাই আই। যেমন আমরা যদি জল কম খাই চোখ ড্রাই হয়ে যায়, বা আমরা দীর্ঘক্ষণ যদি ডিজিটাল ডিভাইসের সামনে থাকি, ট্যাবলেট বলুন, ল্যাপটপ বলুন, টিভি বলুন, দীর্ঘক্ষণ ডিজিটাল ডিভাইসের সামনে থাকলে কিন্তু চোখ ভীষণভাবেই ড্রাই হয়ে যায়। বা দীর্ঘক্ষণ আমরা যদি এয়ার কন্ডিশনিং ব্যবহার করি তখন চোখ ড্রাই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রাইনেসের চিকিৎসা যেমন করতে হবে, তেমন আমাদের জল খেয়েও চোখগুলোকে ড্রাইনেসের হাত থেকে বাঁচাতে হবে। আর একটা জিনিস যেটা আমরা এখন প্রায়ই দেখি সেটা হচ্ছে ইনজিউরি, চোখের ইনজিউরি, আঘাত। তো রাস্তায় যেটাকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলে, সেটার মাধ্যমে চোখে আঘাত লাগতে পারে। আমরা যেমন যখন কেমিক্যাল নিয়ে কাজ করি তখন চোখে আঘাত লাগতে পারে। বাজি পোড়ানোর সময়, যেটা আমরা যে সময়টা লক্ষ্মী পুজো, কালী পুজোর সময়টা আমরা খুবই সতর্ক থাকি, বাজি পোড়ানোর আঘাতটা ওই সময় থাকার সম্ভাবনা বেশি। তো ওইগুলো কিন্তু আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যে চোখে আমরা এরকম আঘাত লাগতে দেব না। বা কেমিক্যাল নিয়ে যখন আমরা কাজ করব, চোখে একটা প্রোটেক্টিভ গিয়ার পাওয়া যায়, এগুলো নিয়ে কাজ করবো। বিশেষ করে যারা ছাত্র বা শিক্ষক, কেমিস্ট্রি ল্যাবে যারা কাজ করেন, বা মনে করুন মেডিকেল কলেজের ল্যাবে কাজ করছেন, তো ল্যাবে কাজ করতে গেলে তো আপনি জানেনই বিভিন্ন কেমিক্যাল নিয়ে আমাদের কাজকর্ম করতে হয়। তখন আমরা একটু সাবধানে থাকবো, চোখের প্রোটেক্টিভ গিয়ার ইউজ করব, রাস্তা দিয়ে চলাফেরাটা সাবধানে করব, এগুলো যাতে আমরা খেয়াল রাখি আর কি। এটাই দর্শকদের প্রতি আমার এটাই একটা বিশেষ আবেদন থাকবে। একজন মানুষকে চোখের আলো ফিরিয়ে দেওয়ার পর কেমন লাগে? মানে আপনি কি ওনার দৃষ্টিভঙ্গি, মানে না, যিনি অপারেশন একজন করিয়েছেন চিকিৎসক, ওনার দৃষ্টিভঙ্গি জানতে চাইছেন না আমাদের না দৃষ্টিভঙ্গি? মানে একজন চিকিৎসক হিসেবে একজন আপনি একজন চিকিৎসক, মানুষের হ্যাঁ, দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, এই অবশ্যই সুন্দর অবশ্যই, পৃথিবীটাকে ও হ্যাঁ, আবার দেখতে নিশ্চয়ই পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো হ্যাঁ, এটা দেখুন, এটা সবারই একটা শখ থাকে যে রূপ রস গন্ধময় পৃথিবীটাকে আমি আরো সুন্দর করে দেখব। আমাদের কাছে এসে বলেন, রোগীরা বলেন যে আমার নাতনির বিয়ে হয়েছে, নাতনির জামাইকে তো এখনো অবধি আমি দেখলাম না। তো আমাদের মানে একটা অত্যন্ত সুন্দর একটা নির্মল আনন্দ যাকে বলে, সেই জিনিসটা কিন্তু আমাদের অনুভূতি হয় যখন আমরা একটা ভালো করে অপারেশন করি, এবং অপারেশনে কিছুদিন পরে সঙ্গে সঙ্গে কিন্তু ভিশনটা ফিরে আসে না, কিছুদিন পরে ভিশনটা ফিরে আসে। এবং আমরা দেখি যে পেশেন্টদের যেমন ঝকঝকে চোখ, মুখেও তেমন ঝকঝকে হাসি, এই জিনিসটা আমাদের প্রায়ই অনুভূতি হয়। এটা মানে নির্মল আনন্দ বলতে পারেন। কারণ এটা যে শুধু একজন মানে আমার যে স্কিল বা আমার যে একাডেমিক সাফল্য তা কিন্তু নয়, এটা একটা মানে মানবিক কাজও বটে, যে মানুষকে আমি একটা দৃষ্টি ফিরিয়ে দিলাম। এটা একটা মানে একে তো আনন্দ, তার উপর একটা মানবিক কর্তব্যও বটে। কারণ আমরা যারা এই বিষয়ে যারা শিক্ষা নিয়েছি, আমাদের শ্রেষ্ঠ সাফল্য কিন্তু ওখানেই। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে এসে পড়েছি। তো আপনার কাছে আমার মানে শেষ যেটা বলবো যে অন্ধত্ব প্রতিরোধ বা চোখের যত্ন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে আপনি কি বলতে চাইবেন? দর্শক বৃন্দকে আমি এটাকে বলতে চাইবো যে চোখের যত্ন নিন। চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। চোখের যত্নের মধ্যে প্রথমেই হচ্ছে শিশু বয়স থেকেই চোখ কিন্তু পরীক্ষা করা উচিত। কারণ শিশুরা যেহেতু ভালো করে কথা বলতে পারে না, ওরা অনেক সময় বলতে নাও পারে যে আমি দেখতে পাচ্ছি না,
বা সে হয়তো কথা বলতেই শেখেনি, সেসব ক্ষেত্রেও মাঝে মাঝে একজন চিকিৎসকের কাছে গিয়ে শিশুর চোখগুলো চেক আপ করানো উচিত। পাশাপাশি আমরা যখন বড় হয়ে যাব তখনও চোখের পাওয়ার বা চোখগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এগুলো লক্ষ্য করা উচিত। হঠাৎ করে যদি আমরা ঝাপসা দেখা শুরু করি তখন কি করব? তখন অবশ্যই আমরা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেব। পাশাপাশি যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। আমাদের স্বাস্থ্যের মূল চাবিকাঠি আমাদের খাওয়া দাওয়ার উপরই। অতিরিক্ত কার্বোহাইড্রেট আমরা খাবো না, ফাস্ট ফুড খাবো না, চিনি দেওয়া জিনিস অত্যন্ত কমিয়ে হিসাব করে বুদ্ধি করে খাবো, ফ্যাটি ফিশ এগুলো আমরা খাবো। তারপর আঘাত থেকে বাঁচিয়ে রাখবো চোখকে, ড্রাইনেস থেকে বাঁচিয়ে রাখবো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে আমাদের যদি জানা মতো কোনো রোগ থাকে, যে কোনো একজন ডাক্তারবাবু দেখেছেন এবং বলেছেন যে আপনার চোখে তো এই জিনিসটা আছে, এটার অমুক অমুক চিকিৎসা করতে হবে, তাহলে আমরা যেন নিজে নিজে চিকিৎসাটা না করি, আমরা যাতে সেই ডাক্তারবাবুর পরামর্শটা মেনে চলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ মানে আমার প্রত্যেক দিনই হসপিটালে যেতে হয় এবং প্রত্যেক দিনই আমার রুগীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসটা আমরা জানতে পারি যে অনেক সময় মানে অনেকে ইচ্ছে মতো ওষুধ কিনে চোখে দিয়ে দিচ্ছেন, ফার্মেসি থেকে ড্রপ কিনে চোখে দিয়ে দিচ্ছেন, এগুলো কিন্তু মাঝে মাঝেই বিপদ ডেকে আনে। এই জিনিস, এই প্রবৃত্তিটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমরা যাই করব ডক্টরের পরামর্শ নিয়ে করব, ঠিক একদম নিজে নিজে ডাক্তারি করব না আমরা, এটাই। আর সেই সঙ্গে আরো একটা জিনিস আমি বলবো দর্শক বৃন্দকে, যে কোনো ডাক্তারি সায়েন্স বা যে কোনো সায়েন্সের মতোই চোখের ব্যাপারেও কিছু কিছু ভুল ধারণা মানুষের মধ্যে থাকে। আপনারা দর্শকরা যারা আজকে প্রোগ্রাম শুনলেন তারা অন্যদের যখন বলবেন এই জিনিসগুলোই আশা করি কিছুটা বলতে পারবেন, যে মনে করুন ড্রপের মাধ্যমে ছানি গলে যায় না, বা চশমার পাওয়ার পরীক্ষার প্রয়োজন আছে, বা এত ছোট বাচ্চা একেই চশমা দিয়ে দেব, এই জিনিসগুলো কিন্তু ভুল। কারণ ছোট বাচ্চার যদি পাওয়ার থাকে তাকে যদি আমি চশমা না দিই তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে তার চোখে স্থায়ী জটিলতা এসে যাবে। কাজেই নিজের চোখের খেয়াল রাখার পাশাপাশি যে ভুল ধারণাগুলো নিরসন করা, আমি আশা করি আজকের প্রোগ্রামটা দেখে অন্তত একজন দুজন দর্শক হলেও কিছু কিছু অন্তত এই ব্যাপারগুলো অন্যদের মাধ্যমে প্রচার করবেন। দর্শকদের কাছে এটা আমার অনুরোধ রইল। ঠিক একদম। আজকের আলোচনায় আমাদের সামনে যেটা উঠে আসলো যে ডিপিসিপি শুধুমাত্র একটি স্বাস্থ্য কর্মসূচিই নয়, মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, আর সেই চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু যেটা বললেন আর আমিও যেটা বলবো আপনাদেরকে, যে আমাদের এই আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নেব যে চোখের যত্ন নিন, চোখকে ভালোবাসুন, নিজে সচেতন হন এবং অপরকেও সচেতন করুন। কারণ এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য আমাদের কাছে কিন্তু একটাই সম্পদ রয়েছে, সেটা হলো চোখ। তো আসুন আমরা নিজেরাও নিজেদের চোখকে ভালো রাখবো এবং অন্যদেরকেও সচেতন করব। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি এই পর্যন্তই। কৃতজ্ঞতা জানাই আমাদের অতিথিকে এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শক বন্ধুদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।